আসসালামু আলাইকুম সবাইকে 10 মিনিটস স্কুলের আজকের লাইভ গ্রুপে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বায়োলজি সেকেন্ড পেপার নিয়ে। তো বায়োলজি সেকেন্ড পেপারে আজকে যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিপাক ও শোষণ। আমি নিশাতা তামান্না। তো আজকে আমাদের আলোচনার শুরুতে আপনারা যে কাজটা করবেন, আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিন আপনারা কে কোথা থেকে ক্লাসটিতে জয়েন করছেন এবং কে কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন। আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে ক্লাসটিকে খুব দ্রুত শেয়ার করে দিন। ক্লাসটিকে দ্রুত শেয়ার করলে যেটা হবে, শেয়ার করলে খুব তাড়াতাড়ি আমরা ক্লাসটা শুরু করতে পারবো। কারণ আমরা যদি সবাই একসাথে ক্লাসটাতে না অংশগ্রহণ করতে পারি তাহলে কিন্তু মাঝখান থেকে কেউ এসে বুঝতে পারবে না। তাই আপনাদের কাজ হচ্ছে খুব তাড়াতাড়ি ক্লাসটিকে শেয়ার করে দিন এবং বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দিন যে আজকে আমাদের বায়োলজি সেকেন্ড পেপারে একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে, যার নাম হচ্ছে পরিপাক ও শোষণ। তো পরিপাক ও শোষণের মধ্যে যে ব্যাপারটা হয়, এখানে মানব শারীরতত্ত্বের মধ্যে একটা অনেক লম্বা একটা চ্যাপ্টার, মূলত এটা মানব ও শারীরতত্ত্ব। তো সেইখানকার একটা টপিক হচ্ছে পরিপাক ও শোষণ। তো পরিপাক ও শোষণ নিয়ে আলোচনা শুরু করার আগে আমি দেখে নিই যে আমাদের সাথে ক্লাসটিতে কে কে জয়েন করেছেন। ক্লাসটি তাড়াতাড়ি শেয়ার করে দিন, বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দিন যে আমাদের আজকে ক্লাসটি হচ্ছে শুরু হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই ক্লাসেতে জয়েন করেছে। মন্দিরা ব্যানার্জি আমাদের সাথে রয়েছে আনিক কুমার, হাই বলছে, হ্যালো। তারপর হচ্ছে রবিনা খাতুন নওয়াবগঞ্জ থেকে ক্লাসটি করছে। সুনসুন নাহিদ সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। তো আপনারা ক্লাসটিতে সবাই জয়েন করতে থাকুন এবং বন্ধুদেরকে মেনশন করতে থাকুন। আমি যেটা বলবো সেটা হচ্ছে মানব শারীরতত্ত্বে এই যে একটা অনেকগুলো চ্যাপ্টার আছে, সেগুলোর মধ্যে একটা হচ্ছে পরিপাক ও শোষণ, তারপরে রয়েছে রক্ত ও সঞ্চালন, তারপরে আমরা দেখতে পাই অঙ্গ ও সঞ্চালন, এরপরে আমরা সমন্বয়, নিয়ন্ত্রণ, এই মানে সিরিয়ালি অনেকগুলো চ্যাপ্টার দেখা যায়। তো এটা হচ্ছে মানব এবং শারীরতত্ত্ব একটা পার্ট, সেটা হচ্ছে পরিপাক এবং শোষণ, মানে মানব শারীরতত্ত্বের মধ্যে একটা অংশ, মানে মানুষের শরীরের মধ্যে যেই ক্রিয়া বিক্রিয়াগুলো ঘটবে, যেমন পরিপাক আর শোষণ যে ব্যাপারটা, এটা কিন্তু একটার সাথে রিলেটেড। এখানকার প্রত্যেকটা টপিক একটার সাথে রিলেটেড। তা আপনারা খুব তাড়াতাড়ি ক্লাসটিতে জয়েন করতে থাকুন এবং বন্ধুদেরকে মেনশন করতে থাকুন। ওকে, আমাদের সাথে রয়েছে এমডি কবির হোসাইন, আমাদের সাথে রয়েছে মেহরিন ইসলাম I3 সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। তারপর আমাদের সাথে রয়েছে আবিদ হাসান জয়। তারপর আমাদের সাথে রয়েছে নাসিমা লিপি, সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। জানাতুন নাইম, সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। এমডি রাজীব হোসাইন, সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে রয়েছে মাহফুজ রহমান, আমাদের সাথে রয়েছে আবির আরিয়ান, আমাদের সাথে রয়েছে তাসনিম হোসেন তিশা, হাই বলছে, হ্যালো। নাসিমা লিপি, তারপর সে হচ্ছে কিশোরগঞ্জ থেকে ক্লাসটি করছে। নাফিসা মালিয়াত, সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম, ঢাকা থেকে ক্লাসটি করছে। কক্সবাজার থেকে রয়েছে আফরোদা বিনতে শামস এবং প্রান্ত সাহা আমাদের সাথে ক্লাসটিতে রয়েছে। আপনাদের প্রথম কাজ যেটা হলো সেটা হচ্ছে ক্লাসটিকে শেয়ার করবেন এবং পাশে একটা নোট খাতা রাখবেন। আর যেটা করবেন, আমি আজকে বোর্ডের মধ্যে কিন্তু অনেক কিছু আগে থেকে লিখে রেখেছি। আমাকে একটু কমেন্টে জানান যে আমার লেখাগুলোকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। আমাকে একটু কমেন্টে জানান লেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। আপনাদের প্রথম কাজ হবে ক্লাসটিকে শেয়ার করে দেওয়া, বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দেওয়া, এবং ক্যামেরাটা মানে ক্যামেরা ফোকাস বা হচ্ছে সব কিছু ঠিক আছে কিনা আমাকে সেটা আগে একটু জানান। এমডি রনি আহমেদ গাজীপুর থেকে ক্লাসটি করছে। চট্টগ্রাম থেকে প্রান্ত সাহা, শাহাদাত হুসাইন, সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন জিজ্ঞাসা করছে নাসিফা মালিয়াত, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? নাদিয়া জান্নাত, তারপর হচ্ছে মন্দিরা ব্যানার্জি, সে হচ্ছে হ্যাঁ। তারপর হচ্ছে আমার সাথে রয়েছে আহমদুল্লাহ জয়, পুরান ঢাকা থেকে সোহান সরকার। দেখা যাচ্ছে না, সবাই একটু আমাকে জানান যে দেখা যাচ্ছে কি না। নাসিমা লিপি বলছে দেখা যাচ্ছে, তারপর নাফিসা মালিয়াত বলছে দেখা যাচ্ছে, আলফি আরিক বলছে দেখা যাচ্ছে। ওকে, তাহলে অনেকেই বলছে দেখা যাচ্ছে। তো আপনারা যেটা করবেন ক্লাসটিকে শেয়ার করবেন, পাশাপাশি বন্ধুদেরকে মেনশন করতে থাকুন। তো আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে পরিপাক আর শোষণ, এই দুইটা টপিক আগে বোঝার চেষ্টা করব। আগে আমরা এটাও বোঝার চেষ্টা করি যে পরিপাকের সাথে শোষণটাকে কেন আলোচনা করা হচ্ছে, সেটা আগে আমরা একটু আলোচনা করব। তো আপনাদের যেহেতু অনেকে যদি প্রবলেম হয় দেখতে, আপনারা যেটা করবেন এখানে ক্লিক করবেন, মোবাইলের স্ক্রিনে ক্লিক করলে দেখবেন এখানে একটা অপশান আছে, এরকম করলে এটা এরকম রোটেট হয়ে যাবে। দেন আপনারা এরকম করে দেখলে কিন্তু লেখাগুলো একদম ক্লিয়ার দেখতে পাবেন। সো আপনারা এভাবে করে এটাকে দেখতে পারেন। তো আমি আর দেরি না করে ক্লাসটিকে হচ্ছে শুরু করে দেই।
ক্লাসটিকে হচ্ছে শুরু করে দেই আমি দেরি না করে। তো এখানে পরিপাক আর শোষণের মধ্যে প্রথমে পরিপাক আর শোষণ এই দুটাকে কেন একসাথে আলোচনা করা হয় সেটা আমরা বুঝতে হবে। সেটা বুঝতে হলে আগে আমাদের জানতে হবে পরিপাক মানে কি। ওকে, পরিপাক মানে কি সংজ্ঞায় অনেক বড় করে লেখা, তো সংজ্ঞাটা আগে আমরা একটু পড়ি, তারপর বোঝার চেষ্টা করবো এটার মেইন অর্থটা কি বোঝানোর চেষ্টা করছে। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় অর্থাৎ বোঝানোর চেষ্টা করছে মানব দেহের মধ্যে একটা রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া ঘটবে, সেখান থেকে বলা হচ্ছে একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া জীবের দেহের মধ্যে হচ্ছে বলে এটার নাম হচ্ছে জৈব রাসায়নিক প্রক্রিয়া। তো এই জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে জটিল খাদ্যবস্তু অর্থাৎ যেই খাদ্যগুলো আমরা মুখে নেওয়ার পর সেগুলো হজম করার পর্যন্ত মানে হজম করার মতো হয়ে ওঠে না, ওকে, সেগুলো হচ্ছে পরিপাক। ব্যাপারটা হচ্ছে এরকম যে খাদ্যটাকে একেবারে ক্ষুদ্র কণায় পরিণত করবে, ক্ষুদ্র অণুতে পরিণত করবে, তো সেই জন্য বলা হচ্ছে জটিল খাদ্যবস্তু। তো এই জটিল খাদ্যবস্তুগুলো বিভিন্ন হরমোনের প্রভাবে, কি বললাম, জটিল খাদ্যবস্তুগুলো বিভিন্ন হরমোনের প্রভাবে এবং এনজাইমের সহায়তায় ভেঙে দ্রবণীয় সরল এবং তরল এবং দেহকোষের গ্রহণীয় ক্ষুদ্র অণুতে, আমি একটু আগে বললাম যে আমাদের দেহকোষ গ্রহণযোগ্য হয় না এমন খাদ্যকে কি করবে, ক্ষুদ্র অণুতে পরিণত করবে, এবং এই পরিণত করার প্রক্রিয়াটা হচ্ছে একটা রাসায়নিক প্রক্রিয়া যেটা কিনা জীবের দেহে হয়, সেটাকে আমরা বলছি পরিপাক। তো এই সংজ্ঞাটা আমি মনে করব সবাই বুঝতে পারবেন, আমি তারপর আরেকবার বলছি। আপনারা যেটা করবেন এটাকে আমি বলতে বলতে লিখে ফেলবেন অথবা স্ক্রিনশট তুলে ফেলবেন, তার কারণ হচ্ছে আমি একটু পরেই সব কিছু মুছে ফেলবো। আচ্ছা, তাহলে কি, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু বিভিন্ন হরমোনের প্রভাবে এবং এনজাইমের সহায়তায় ভেঙে দ্রবণীয় সরল ও তরল এবং দেহকোষের গ্রহণীয় ক্ষুদ্র অণুতে পরিণত হবে। তার মানে আমরা বুঝতে পারছি এখানে মেইন একটা পয়েন্ট আপনারা দাগিয়ে রাখবেন, সেটা হচ্ছে এই যে গ্রহণীয় ক্ষুদ্র অণুতে পরিণত হওয়ার প্রক্রিয়া, হ্যাঁ, গ্রহণীয় ক্ষুদ্র অণুতে পরিণত হওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলছি পরিপাক। এবার আসা যাক শোষণ মানে কি সেটা আমরা একটু দেখি। শোষণ মানে হচ্ছে পুষ্টি অণু গ্রহণের প্রক্রিয়া। তো এখানে বলা হচ্ছে গ্রহণের জন্য ক্ষুদ্র অণুতে পরিণত করবে, আর ক্ষুদ্র অণুতে পরিণত করার পর সেটাকে গ্রহণ করার প্রক্রিয়াটাকে বলা হবে শোষণ। আমি কি বুঝাতে পারছি? আমি বলছি যে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে জটিল খাদ্যগুলোকে কি করবে, গ্রহণযোগ্য ক্ষুদ্র অণুতে পরিণত করবে, পরিণত করার পর সেগুলোকে গ্রহণ করার প্রক্রিয়াকে বলা হচ্ছে শোষণ। আগে ক্ষুদ্র অণুতে পরিণত করবে, তারপর না সেটা শোষণ করতে পারবে। তো ক্ষুদ্র অণুতে পরিণত করার প্রক্রিয়াকে বলা হচ্ছে পরিপাক, আর সেটাকে গ্রহণ করার প্রক্রিয়াকে বলা হচ্ছে শোষণ। আচ্ছা, তাহলে এখন আমাকে একটু কমেন্ট সেকশনে জানান যে পরিপাক এবং শোষণ আপনারা বুঝতে পেরেছেন কিনা। আমি আবারও বলছি যে পরিপাক আর শোষণ দুটোকে একসাথে কেন আলোচনা করা হচ্ছে, এবার আমরা বুঝতে পারবো যে যেহেতু এটা ক্ষুদ্র অণুতে পরিণত করছে এই প্রক্রিয়ার মাধ্যমে, পরিপাকের মাধ্যমে, শুধু ক্ষুদ্র অণুতে পরিণত করে ফেলে রাখলে তো হবে না, সেটা যেহেতু গ্রহণের জন্য আমরা ক্ষুদ্র অণুতে পরিণত করলাম, তাহলে সেটাকে শোষণও করতে হবে। এই জন্য মূলত মানব শারীরতত্ত্বের মধ্যে পরিপাক এবং শোষণ এই দুটাকে একসাথে আলোচনা করা হয়। যেমন রক্ত আর সঞ্চালনের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, ঠিক তেমনই পরিপাক আর শোষণের মধ্যে একটা সম্পর্ক, সেটা হচ্ছে এটা ক্ষুদ্র অণুতে পরিণত করবে, আর সেই ক্ষুদ্র অণু পরিণত করার পর গ্রহণ করবে হচ্ছে শোষণ প্রক্রিয়ার মাধ্যমে। এবার আমাকে জানান আপনারা বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, আমাদেরকে সুমাইয়া ইসলাম বলছে বুঝতে পেরেছে, মন্দিরা বানাচ্ছি বুঝতে পেরেছে, তারপর হচ্ছে আনিক কুমার দাস বুঝতে পেরেছে, রাকিব হাসান ভাই বলছে বুঝতে পেরেছে, সুহাব সাদার সে হচ্ছে বুঝতে হাই বলছে, হ্যালো, তারপর হচ্ছে মাহমুদুল হক খান, আচ্ছা সে হচ্ছে বুঝতে পেরেছে, মাহফুজ রহমান হচ্ছে সিলেট থেকে ক্লাসটি করছে এবং সে বুঝতে পেরেছে। আচ্ছা, তো আপনারা বন্ধুদেরকে হচ্ছে মেনশন করতে থাকুন, শেয়ার করে দিন ক্লাসটিকে। শেয়ার করলে কি হয়, আপনারা সব খুব ভালো করে জানেন যে আমাদের ক্লাস শেষে কি করা হয়, যা যা আলোচনা করে, আপনারা একটু চিন্তা করে দেখুন, আমরা যা যা আলোচনা করি সেটা যদি একটা নোট আকারে, পিডিএফ আকারে যদি আমরা পেয়ে যাই, তাহলে কিন্তু আমাদের সবারই সুবিধা। আর আরেকটা বিষয় বলে রাখি, গত ক্লাসে কিন্তু যারা গত 4টা ক্লাসের বা 5টা ক্লাসের উপরে নোট করেছিল, তাদের একটা
অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে কারা খুব সুন্দর নোট করতে পেরেছিল। তাই আমি আশা করব ক্লাসের শেষ পর্যন্ত সবাই অংশগ্রহণ করবেন এবং বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দিবেন যে এখানে অ্যাকচুয়ালি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করা হচ্ছে। আর যেটা আমি করব, এবার যে নোটটা খুব সুন্দর হবে সেটাই থাকবে আমার পিডিএফের একটা অংশ। তাহলে সবাই কিন্তু আপনার নোটটা দেখতে পাবে এবং আপনার নামটাই সবাই জানতে পারবে। সো খুব মনোযোগ সহকারে ক্লাসটি করবেন এবং নোটটা খুব সুন্দর করে করার চেষ্টা করবেন। তো যাই হোক, আমরা এবার পরিপাক শোষণ সংজ্ঞা জানার পর যেটা দেখবো সেটা হচ্ছে এই যে পরিপাক অংশটুকু, এই পরিপাকটা হয় হচ্ছে দুইভাবে। এই পরিপাকটা হয় দুইভাবে, একটা হচ্ছে যান্ত্রিক, একটা হচ্ছে রাসায়নিক। একটা হচ্ছে যান্ত্রিক, একটা হচ্ছে রাসায়নিক। তো যান্ত্রিক বলতে আমরা কি বুঝি? আমি একদম সহজ বাংলা ভাষায়, একটা ছোট শিশু হঠাৎ করে ক্লাসে জয়েন করলে বুঝতে পারবে যান্ত্রিক বলতে আমি কি বোঝানোর চেষ্টা করছি। আমি মুখে খাবারটা ঢুকালাম, তারপর খাবারটাকে চিবালাম, অনেকক্ষণ পর চিবানোর পর সেটা হচ্ছে যখন একবারে ছোট ছোট ক্ষুদ্র কণায় পরিণত করে ফেললাম বা একদম ছোট ছোট করে ফেললাম, সেটা হচ্ছে যান্ত্রিক। সেটাকে বলা হয় যান্ত্রিক প্রক্রিয়া বা যান্ত্রিক পরিপাক। একদম সহজ ভাষায় বললাম, বইয়ের ভাষায় একটু পর যাচ্ছি। এরপর সেটা যখন আমরা গলাধঃকরণ করব, অর্থাৎ গলা দিয়ে গিলে ফেলবো, সেখানে গিলার পরে আমাদের দেহে যে পাকস্থলী রয়েছে, আমাদের দেহে যে অন্ত্রগুলো রয়েছে, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, যেগুলো আমরা এসএসসি লেভেলেও পড়ে এসেছি, তো সেগুলো সম্পর্কে আমরা এখানে একটু বিস্তারিত জানতে পারবো। তো সেই অংশগুলোতে যে প্রক্রিয়াগুলো সম্পন্ন হয় বা যে পরিপাকটা, সেটাকে আমরা বলি রাসায়নিক পরিপাক। তো আমরা একটু বইয়ের ভাষায় যান্ত্রিক পরিপাক আর রাসায়নিক পরিপাকটা বোঝার চেষ্টা করি। পরিপাকের সময় যে প্রক্রিয়ায় গৃহীত খাদ্যের পরিশোষণযোগ্য, কি বললাম, যখন পরিপাক হবে, পরিপাকের সময় যে প্রক্রিয়া, অর্থাৎ একটা প্রক্রিয়ার কথা বলা হচ্ছে, যে প্রক্রিয়ার মাধ্যমে যে খাদ্যটা আমরা গ্রহণ করব সেই খাদ্য পরিশোষণযোগ্য। সেই খাদ্যটা কি যোগ্য? পরিশোষণযোগ্য অংশ চিবানো। অর্থাৎ আমরা যে খাদ্যটা গ্রহণ করলাম, একটাকে বললাম চিবানোর কথা, সেই খাদ্যটা পরিশোষণযোগ্য হবে এবং সেই অংশটুকুকে আমরা চিবাবো। চিবানো এবং গলাধঃকরণ অর্থাৎ গিলা এবং পৌষ্টিক নালী অতিক্রমের সময়। তো এখানে পৌষ্টিক নালী বলতে কি বলছে একটু পরে আমরা এটা বুঝতে পারবো। তো পৌষ্টিক নালী হচ্ছে, আমি তারপরও একটু সংক্ষিপ্ত আকারে বলি, যে আমাদের গলা থেকে নামার সময় এখানে আলজিভ নামের একটা অংশ, সেটা দিয়ে সূচনা হয় হচ্ছে কি পৌষ্টিক নালী, এই অংশটুকু। তো এই সূচনাটা কিভাবে হয় সেটা আমরা একটু বিস্তারিত জানবো ক্লাস চলাকালীন আমরা শিখে ফেলবো। তো পৌষ্টিক নালী অতিক্রমের সময় নালীর বিভিন্ন অংশ পেশল সঞ্চালনের মাধ্যমে, অর্থাৎ এই অংশগুলো, পৌষ্টিক নালীর যে অংশগুলো, এগুলো হচ্ছে পেশিবহুল এবং এগুলো খুব নরম অংশ হবে। যখন খাদ্যগুলো অতিক্রম করবে এই নালীটি, তখন কি হবে? তখন এটা একটু সংকুচিত হবে বা প্রসারিত হতে থাকবে। সো সংকুচিত প্রসারিত হওয়ার মাধ্যমে কিন্তু খাবারটা আস্তে আস্তে কি হচ্ছে, খাবারটাও আস্তে আস্তে একটা পিষ্টে পরিণত হচ্ছে, একটা কাইমে পরিণত হয়ে যাবে, তাই না? যখন এটা এরকম একবার সংকুচিত হবে, একবার ডানে একবার বামে এরকম সংকুচিত প্রসারিত হতে থাকবে, তখন কিন্তু খাদ্যটা অনেকটা কি হয়ে যাবে, অনেকটা পিষে যাবে। সো এই একটা কাইমে পরিণত হবে বা একটা মন্ডে পরিণত হবে। তাহলে কি পৌষ্টিক নালী অতিক্রমের সময় নালীর বিভিন্ন অংশ পেশল সঞ্চালনের মাধ্যমে গাঠনিক ভাঙনে অতি ক্ষুদ্র টুকরায় পরিণত হয়ে এবং এনজাইমের ক্রিয়াতলে বৃদ্ধি ঘটিয়ে সহজ এবং সম্ভব করে তোলার প্রক্রিয়াটাকে আমরা বলছি যান্ত্রিক পরিপাক। তাহলে আমরা কি বুঝলাম? আমরা দেখলাম যে এখানে প্রথমে খাদ্যটা গ্রহণ হচ্ছে, চিবানো এবং গলাধঃকরণ হচ্ছে, পৌষ্টিক নালীর মাধ্যমে সঞ্চালনের মাধ্যমে গাঠনিক ভাঙন ঘটবে, খাদ্যটা আস্তে আস্তে ভাঙবে, ভেঙে ক্ষুদ্র কণায় পরিণত হবে এবং এনজাইমের সহায়তায় এটা আরও সরল এবং আরও বৃদ্ধি পাবে। এবার আমরা যদি একটু দেখি যে রাসায়নিক পরিপাকটা কি। রাসায়নিক পরিপাকটা হচ্ছে এই যে যান্ত্রিক পরিপাকটা হবে, যান্ত্রিক পরিপাকের পরের যে অংশটুকু সেটা হচ্ছে রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাকের পর সেটা মুখ থেকে যান্ত্রিক পরিপাক হবে, পাকস্থলী থেকে যান্ত্রিক পরিপাক হবে, অন্ত্র থেকে যান্ত্রিক পরিপাক হবে। এই সবগুলো থেকে পরিপাক হওয়ার পর, যান্ত্রিক পরিপাক হওয়ার পর অ্যাসিড, ক্ষার এবং এনজাইমের সহায়তায় রাসায়নিকভাবে সে ভেঙে যাবে। তো এতক্ষণ ধরে আমরা দেখতে পাচ্ছিলাম যে সেটা হচ্ছে যে খাদ্যটা গ্রহণ করলো, সেটা ভাঙলো, ভেঙে ক্ষুদ্র কণায় গাঠনিকভাবে ভেঙেছে। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যান্ত্রিকের মধ্যে কি হয়, যান্ত্রিকের মধ্যে এটা গাঠনিকভাবে ভাঙে, যান্ত্রিকের মধ্যে এটা গাঠনিকভাবে ভাঙে, আর রাসায়নিকের মধ্যে এটা রাসায়নিকভাবে ভাঙে, রাসায়নিক ভাঙন ঘটে, আর এখানে গাঠনিক ভাঙন ঘটে। তাহলে কি বললাম যে ক্ষুদ্র যে কণাগুলো তৈরি হলো সেগুলো মুখের মধ্যে, পাকস্থলীর মধ্যে, অন্ত্রের মধ্যে যান্ত্রিক পরিপাক হয়েছে না,
সেখান থেকে ওই পরিপাকৃত ক্ষুদ্র কণা বা অণুগুলো অ্যাসিড, ক্ষার, এনজাইমের সহায়তায় রাসায়নিকভাবে ভেঙে যাবে এবং এই ভেঙে যাওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলছি রাসায়নিক পরিপাক। এখন আমরা কিন্তু যান্ত্রিক পরিপাক এবং রাসায়নিক পরিপাক দুটাই বুঝতে পারলাম। তো আমরা বলেছিলাম যে আমাদের টপিক হচ্ছে, আলোচনার টপিক হচ্ছে কি দুইটা, একটা হচ্ছে মুখ গহ্বরে পরিপাক কিভাবে হবে এবং কিভাবে খাদ্যটা পাকস্থলিতে পরিপাক হবে, রাইট? সো আমরা একটু দেখি যে মুখ গহ্বরে এবং পাকস্থলিতে কিভাবে পরিপাকটা হয়। সেটা জানার জন্য আগে আমরা কি করব, এতটুকু যদি আমাদের নোটে আমি বলে দিচ্ছি যে কিভাবে আপনারা নোটটা করবেন। ফার্স্টে আপনারা পরিপাক এবং শোষণ লেখার পর নিচে মানে যেভাবে লিখেছি একদম সেম, পরিপাকের সংজ্ঞাটা লিখবেন এইখানে, তারপর শোষণের সংজ্ঞাটা লিখবেন হচ্ছে এই জায়গায়, তারপর তার নিচে লিখবেন হচ্ছে যান্ত্রিক, রাসায়নিক। তারপরে এখানে তো আমি এক পাশে লিখেছি, আপনারা কি করবেন, এই যান্ত্রিক আর রাসায়নিক লেখার পর তার নিচে লিখবেন হচ্ছে মুখ গহ্বরে খাদ্যের পরিপাক। হেডলাইন দিবেন মুখ গহ্বরে খাদ্যের পরিপাক। তো মুখ গহ্বরে খাদ্যের পরিপাক এটা জানতে হলে আগে আমাদের মুখের মধ্যে যে অংশগুলো রয়েছে আর সেগুলো সম্পর্কে জানা দরকার। সো আমাদের মুখের মধ্যে আমরা এখানে প্রথমে একটা নোট লিখে রাখি, মুখ গহ্বরে খাদ্যের পরিপাক হেডলাইন দেওয়ার পর আমরা লিখি, নোটের মধ্যে আমরা লিখব কি, মুখ বিবর ঊর্ধ্ব প্রাচীর। কি লিখবো, মুখ বিবর ঊর্ধ্ব প্রাচীর। তো মুখ বিবরের ঊর্ধ্ব প্রাচীর কোন অংশটুকু, অর্থাৎ উপরের অংশ বা উপরের প্রাচীর যে অংশটুকু সেটা কি দিয়ে তৈরি হয়, আপনারা লিখবেন একপাশে অংশ মানে মুখের বিভিন্ন অংশ, আর এপাশে লিখবেন কিভাবে তৈরি হয়েছে বা কি দিয়ে তৈরি হয়েছে। তারপর এখানে নোটের মধ্যে লিখে রাখবেন যে মুখ বিবর ঊর্ধ্ব প্রাচীর এটা তৈরি হয় হচ্ছে তালুর অস্থি এবং পেশি দিয়ে, তালুর অস্থি এবং পেশি দিয়ে। আচ্ছা, এবার সামনের প্রাচীর আগে ছিল হচ্ছে উপরের প্রাচীর, এবার হচ্ছে সামনের প্রাচীর যেটা মুখের, সেটা হয় হচ্ছে ঠোঁটের পেশি দিয়ে, মানে এই অংশটুকু হয় হচ্ছে কি ঠোঁটের পেশি দিয়ে। তালুর অগ্রভাগ এটা হয় হচ্ছে গালের পেশি দিয়ে, তালুর অগ্রভাগ হচ্ছে গালের পেশি দিয়ে। তারপর পশ্চাৎ ভাগ অর্থাৎ পেছনের অংশ সেটা হয় হচ্ছে পেশল এবং নরম অংশ দিয়ে তৈরি। তাহলে আমরা নোটের মধ্যে কি কি লিখবো হচ্ছে মুখ বিবরে আগে লিখবো অংশ, কোন অংশগুলো, তারপর লিখবো মানে কিভাবে তৈরি হচ্ছে সেটা। সো অংশগুলো হচ্ছে কি মুখ বিবর ঊর্ধ্ব প্রাচীর তৈরি হয় তালুর অস্থি পেশি দিয়ে। এরপর হচ্ছে সামনের প্রাচীর, কি লিখবো, সামনের প্রাচীর হচ্ছে ঠোঁটের পেশি দিয়ে তৈরি হয় এবং তালুর অগ্রভাগ গালের পেশি দিয়ে, আর পশ্চাৎ ভাগ পেশল এবং নরম অংশ দিয়ে তৈরি। তো আমি এগুলো অ্যাকচুয়ালি বোঝার কিছু নাই, এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। সো নোটের মধ্যে আমরা লিখতে পড়বো বারবার, তাহলে মনে থাকবে ইনশাল্লাহ। তো এখন আমরা একটা জিনিস চিন্তা করে দেখি, আমরা যে খাদ্যটা গ্রহণ করি সেটা হচ্ছে পরিপাক কীভাবে হচ্ছে, শোষণ হচ্ছে কীভাবে, সেটা আমরা জানতে পারছি। বাট একটু আমরা মনে করে দেখি যে আমরা যখন খাদ্যটা নিলাম মুখের মধ্যে, একদম স্বাভাবিকভাবে চিন্তা করবো এই চ্যাপ্টারটাকে, যে আমরা একদম প্রথম থেকে চিন্তা করি যে আমি মুখের মধ্যে খাদ্যটা নিলাম, নেওয়ার পর আমার কাছে কিছুটা হচ্ছে কী লাগছে, আমার কাছে কিছুটা হচ্ছে মিষ্টি লাগছে, আবার কিছুটা নোনতা লাগছে, বা কিছুটা তিক্ত বা মানে তিতা স্বাদ লাগছে। তো এই যে তিন ধরনের স্বাদ, আবার ঝালও লাগে, এই তিন ধরনের স্বাদ কেন লাগছে সেটা আমরা একটু জানি। এই যে প্রথমে আমাদের এটা সম্পর্কে জানতে হলে জানতে হবে স্বাদকুড়ি সম্পর্কে। তো মুখের যে পৃষ্ঠভাগটা সেখানে কি থাকে, স্বাদকুড়ি থাকে। তো তিন ধরনের স্বাদকুড়ি থাকে। তো তিন ধরনের স্বাদকুড়ি কি কি, একটা হচ্ছে মিষ্টির জন্য, একটা হচ্ছে নোনা বা মানে নোনতা ভাব বা লবণাক্ত এরকম মনে হবে, একটা হচ্ছে তিক্ত স্বাদের জন্য। তো এই তিন ধরনের স্বাদের জন্য আলাদা আলাদা স্বাদকুড়ি থাকে, কিন্তু ঝালের জন্য কোনো আলাদা স্বাদকুড়ি থাকে না। আমাদের মুখের মধ্যে ঝালের জন্য কোনো আলাদা স্বাদকুড়ি থাকে না। সো এখানে জিহ্বার অগ্রপ্রান্ত অর্থাৎ জিহ্বার সামনের প্রান্ত যেটা, সেই সামনের প্রান্তের মধ্যে মিষ্টি স্বাদটা আমরা পাই, সামনের প্রান্তের মধ্যে মিষ্টি স্বাদ পাই। জিহ্বার অগ্রভাগের দুপাশ অর্থাৎ জিহ্বাটা যদি আমরা মানে জিহ্বার দুই পাশটা যদি আমরা কল্পনা করি, মানে সামনের ভাগ যেটা, সেটা হচ্ছে কি মিষ্টি অনুভব করতে পারে, আর সামনের পাশে দুই পাশে জিহ্বার দুই পাশের অংশটুকু হচ্ছে নোনা স্বাদ অনুভব করতে পারবে, আর পেছন থেকে মানে পেছনের দিকে যে অংশটুকু সেটা হচ্ছে তিক্ত স্বাদ অনুভব করতে পারে। আর ঝালের জন্য কোনো স্বাদকুড়ি নেই, ঝালের জন্য আমাদের মুখে কোনো স্বাদকুড়ি নেই। এবার এখানে আমরা স্বাদকুড়ি সম্পর্কে জানলাম, কি কি জানলাম, স্বাদকুড়ি সম্পর্কে জানলাম, এবং যে মুখের কোন অংশটা কি দিয়ে তৈরি হয় সেটা সম্পর্কে জানলাম।
এখন আমরা কিন্তু মুখের অনেক কিছু সম্পর্কে জানলাম, যে খাদ্যটা কিভাবে আমাদের স্বাদ দিচ্ছে বা কিভাবে আমরা স্বাদটা অনুভব করতে পারছি, কিসের কারণে, স্বাদকরির মাধ্যমে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, এই যে বললাম খাদ্যটা পরিপাক হবে, কোথায় পরিপাক হবে বললাম, এতক্ষণ আমরা আলোচনার মধ্যে রেখেছি কোনটা, মুখ গহ্বরের মধ্যে কিভাবে খাদ্যটা পরিপাক হবে। তো আমরা বলেছি পরিপাকটা দুইভাবে হবে, একটা হচ্ছে কি যান্ত্রিকভাবে, একটা হচ্ছে রাসায়নিকভাবে। আপনারা এখন হেডলাইন দিয়েছিলেন না যে মুখ গহ্বরে খাদ্যের পরিপাক, সেটার মধ্যে কিন্তু নোটগুলো লিখেছেন। এখন আপনারা সেইখানে আরও একটা টপিক লিখবেন, সেটা হচ্ছে এই যে লালা গ্রন্থি, এটা লিখবেন। এটা লেখার আগে আপনারা এটাও লিখবেন যান্ত্রিক পরিপাক, আগে লিখবেন কি যান্ত্রিক পরিপাক লিখবেন। তো যান্ত্রিক পরিপাক লেখার পর সেখানে আপনারা লিখবেন যে যান্ত্রিক পরিপাকের ক্ষেত্রে কোথায়, মুখ গহ্বরের যান্ত্রিক পরিপাকের ক্ষেত্রে দুইটা অংশ কাজ করবে। মুখের মধ্যে মুখ গহ্বরে দুইটা অংশ কাজ করবে, একটা হচ্ছে লালা গ্রন্থি, আরেকটা হচ্ছে আমাদের দন্ত বা হচ্ছে দাঁত। কি বললাম, একটা হচ্ছে আমাদের লালা গ্রন্থি, একটা হচ্ছে দন্ত অথবা কি দাঁত। তো লালা গ্রন্থি বলতে কি বোঝায়, লালা গ্রন্থি বলতে বোঝাচ্ছে যে এই গ্রন্থিটা থেকে লালা রস নিঃসৃত হবে, এই গ্রন্থি থেকে লালা রস নিঃসৃত হবে। এখন এই লালা গ্রন্থিগুলো কোথায় থাকবে, মানে কোন কোন অংশের মধ্যে লালা গ্রন্থি অবস্থান করবে, তো এটা আমাদের একটু বুঝতে হবে। আগে আমি একটু দেখি যে আমাদের হচ্ছে সবাই বুঝতে পারছি কিনা টপিকগুলো। আবু শাহিদ, আচ্ছা সবাই বুঝতে পারছি কিনা সেটা আমাকে কমেন্টে জানাতে থাকুন। আচ্ছা, তো এরপরে আচ্ছা, তো লালা গ্রন্থি সম্পর্কে আমরা দেখি যে লালা গ্রন্থির কথা বলছি। এই লালা গ্রন্থি থাকে হচ্ছে কয় জোড়া, দুই পাশে কয় জোড়া থাকবে, মুখের দুই পাশে থাকবে হচ্ছে কয় জোড়া, 3 জোড়া, অর্থাৎ 6টা লালা গ্রন্থি থাকবে। কয়টা থাকবে, 6টা লালা গ্রন্থি থাকবে। তাহলে লালা গ্রন্থি থাকে হচ্ছে দুই পাশে কয়টা, দুই পাশে 6টা, মানে 3 জোড়া লালা গ্রন্থি অবস্থিত, 3 জোড়া লালা গ্রন্থি অবস্থিত। এখন এই 3 জোড়া কোথায় কোথায় অবস্থান করবে সেটা আমরা একটু লিখে নেই। কোথায় কোথায় অবস্থান করবে, এই 3 জোড়া অবস্থান করবে হচ্ছে কানের দুপাশে, কানের নিচে দুপাশে, লিখে নেই কানের নিচে দুপাশে। তো কানের নিচে দুপাশে যেই লালা গ্রন্থি থাকে সেটার নাম হচ্ছে প্যারাটিড গ্রন্থি। কি বললাম, সেটার নাম হচ্ছে প্যারাটিড গ্রন্থি, এর নাম হচ্ছে প্যারাটিড গ্রন্থি। এরপর কানের নিচে দুপাশে যে গ্রন্থিটা সেটা হচ্ছে কি প্যারাটিড গ্রন্থি। এরপরে আমরা দেখতে পাই হচ্ছে নিচের চোয়ালে ভেতরের দিকে, ভেতর দিকে থাকে হচ্ছে এক ধরনের লালা গ্রন্থি, তার নাম হচ্ছে সাবম্যান্ডিবুলার। এবং আরেক ধরনের লালা গ্রন্থি আমরা দেখতে পাই হচ্ছে জিহ্বার তলায়। কোথায়, জিহ্বার তলায় আমরা এক ধরনের লালা গ্রন্থি দেখতে পাই, তার নাম হচ্ছে সাবলিঙ্গুয়াল। ওকে, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে কানের দুপাশে থাকে হচ্ছে 2টা প্যারাটিড গ্রন্থি, তা মানে এক জোড়া থাকবে, অর্থাৎ 2টা থাকবে। নিচের চোয়ালের ভেতরের দিকে থাকবে হচ্ছে 2টা সাবম্যান্ডিবুলার গ্রন্থি থাকবে। এরপরে জিহ্বার তলায় থাকবে সাবলিঙ্গুয়াল গ্রন্থি। তো এখানে সাবলিঙ্গুয়াল গ্রন্থি থাকবে 2টা জিহ্বার তলায়। তারপর নিচের চোয়ালের ভেতরের দিকে সাবম্যান্ডিবুলার থাকবে 2টা, এখানে কয়টা হলো, মোট 4টা। আর কানের নিচে 2টা প্যারাটিড গ্রন্থি, মোট মিলে 6টা, অর্থাৎ 3 জোড়া লালা গ্রন্থি আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের যদি জিজ্ঞাসা করে যে, যদি কোশ্চেনে আসে যে মুখের মধ্যে যে লালা গ্রন্থি থাকে সেগুলো কয় জোড়া হয়, 3 জোড়া। তাহলে যদি জিজ্ঞাসা করে যে প্যারাটিড গ্রন্থি কয়টি, সেটা হচ্ছে কি 2টি। তো মানে বা বলতে পারে 1 জোড়া অপশন থাকতে পারে, আপনারা বলবেন 1 জোড়া অথবা কি 2টি। নিচের চোয়ালের ভেতরের দিকে সাবম্যান্ডিবুলার 2টি বা 1 জোড়া, জিহ্বার তলায় 2টি বা 1 জোড়া। তো এরপরে লালা গ্রন্থি পর্যন্ত আপনারা লিখেছেন কিনা বা বুঝতে পেরেছেন কিনা সেটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। আচ্ছা,
হ্যাঁ, মন্দিরা ব্যানার্জি বলছে কানের নিচে দুই পাশে নিচের চোয়ালে, হ্যাঁ নিচের চোয়ালে মানে ভেতরের দিকে থাকবে হচ্ছে সাবম্যান্ডিবুলার, তারপরে হচ্ছে কি জিহ্বার তলায় থাকবে সাবলিঙ্গুয়াল। ওকে, আমি এখন যেগুলো লিখলাম সেগুলো ওই পাশে যে লেখাগুলো লিখলাম ওইগুলো কি বোঝা যাচ্ছে স্পষ্ট? সুমাইয়া ইসলাম বলছে বুঝতে পেরেছে, জান্নাতুন নাইম বলছে বুঝতে পেরেছে, মন্দিরা ব্যানার্জি বলছে বুঝতে পেরেছে, তারপর হ্যাঁ শাহ মুস্তাক আহমেদ বলছে বুঝতে পেরেছে, তারপর হচ্ছে মিথিলা বিনতে মাহি আমাদের সাথে মাত্র ক্লাসটিতে জয়েন করেছে। আপনারা ক্লাসটিকে শেয়ার করে দিন, বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দিন যে আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করা হচ্ছে। আচ্ছা, তো আমি এতক্ষণ যে পড়ালাম সেটা আপনারা বুঝতে পেরেছেন কি না? এবার আমি এই অংশটুকু মুছার পর আমি যে এতক্ষণ পড়ালাম সেটা আপনারা বুঝতে পেরেছেন কি সেটাও আমি দেখবো একটা কোয়েশ্চেন করার মাধ্যমে। আপনারা সেটা অ্যান্সার দিতে পারলে আমি বুঝতে পারবো যে এতক্ষণ ধরে আপনারা মনোযোগ সহকারে ক্লাসটি করেছেন। আচ্ছা, আমাদের প্রান্ত সাহা হচ্ছে বুঝতে পেরেছে, মাহিন মাইশা বলছে বুঝতে পেরেছে, এমডি রাজীব হোসেন বলছে বুঝতে পেরেছে। ওকে, তাহলে আমরা কি বললাম? আমরা একটু আগে বললাম যে মুখ গহ্বরে যে পরিপাকটা হয় সেটা হয় দুইটা অংশের মাধ্যমে, একটা হচ্ছে লালা গ্রন্থি, একটা হচ্ছে দন্ত বা আমাদের কি মুখে যে দাঁত সেই দাঁতের মাধ্যমে। তো আমরা লালা গ্রন্থি সম্পর্কে বুঝলাম, আমরা দন্ত সম্পর্কে একটু দেখি, তারপরে কিন্তু লালা গ্রন্থি থেকে একটা কোয়েশ্চেন আমি আপনাদেরকে করব। তো আমি এটা মুছে ফেলছি, আমি আশা করছি সবার এতক্ষণে লেখা শেষ। তারপর আমি 3 সেকেন্ড ওয়েট করছি, স্ক্রিনশট তুলে নিন যারা একটা স্ক্রিনশট তুলে নিন। আচ্ছা, আশা করি তোলা শেষ। ওকে, এইবার আমরা হচ্ছে দন্ত সম্পর্কে জানবো। এটা কিন্তু সবটাই কোথায়? মুখ গহ্বরে পরিপাক, ঠিক আছে? খাদ্যের পরিপাকটা মুখ গহ্বরে দুইটা অংশের মাধ্যমে হচ্ছে। তো আমরা এখানে যে অংশটুকু দেখতে পাবো সেটা হচ্ছে দন্তের জন্য আমরা একটা অংশ দেখতে পাবো, সেটা হচ্ছে যে আমরা যদি একটু দেখি, আমরা একটু কল্পনা করে দেখি যে মনে করলাম যে এটা মূলত আমি একটু আপনাদের বোঝানোর জন্য এইভাবে আঁকছি যাতে আপনারা বুঝতে পারেন। ওকে, যাতে আপনারা বুঝতে পারেন সেজন্য আমি এটাকে এইভাবে আঁকছি। ওকে, আমরা একটু দেখি যে এই অংশটুকুর মধ্যে 3টা দাঁত থাকে, মানে মনে করলাম উপরের একটা চোয়াল আমি কল্পনা করে নিলাম। তো এখানে যে 3টে দাঁত থাকবে সেগুলো হচ্ছে মোলার, সেগুলো হচ্ছে কি মোলার। তো এই মোলার থাকে হচ্ছে কি উপরের চোয়ালে এই মোলার থাকে হচ্ছে 3টা। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি M3। সো কল্পনা করে দেখি যদি উপরের চোয়ালে 3টা থাকে নিচের চোয়ালেও 3টা থাকবে না? তো উপরের চোয়ালে এই পাশে 3টা, নিচের চোয়ালে এই পাশে কয়টা? 3টা। আবার এই পাশে কয়টা? 3টা উপরে, এই পাশে 3টা নিচে। সো 3টা করে এই পাশে 6টা, এই পাশে 6টা, মোট হচ্ছে 12টা। তাহলে মোলার দাঁত আমাদের কয়টা? 12টা। সো এই মোলার মানে কি? এই মোলার মানে আমরা একটু লিখে রাখি এখানে। এই মোলার মানে হচ্ছে পেশন। আমরা যে ক্লাস 9-10-এ পড়ে এসেছি বা এসএসসি লেভেল আমরা পড়ে এসেছি কি পড়লাম? যে পেশন, অগ্রপেশন, কর্তন, ছেদন, এগুলো নাম আমরা পড়েছি না? তো তার মধ্যে একটা হচ্ছে মোলার, যেটা থাকে হচ্ছে এই মনে করলাম এক পাশে উপরে নিচে, এই উপরে থাকবে 3টা, নিচে থাকবে 3টা, এ পাশে 6টা। এখানে থাকবে হচ্ছে কয়টা? উপরে থাকবে 3টা, নিচে থাকবে 3টা, মোট এই পাশেও কয়টা? 6টা। তো 6টা কয়টা হলো? 12টা। তাহলে আমরা জেনে রাখবো যে মোলার হচ্ছে কয়টা? 12টা থাকবে, মোলার দাঁত থাকবে 12টা। এরপরে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে এইখানে আরও একটা দাঁত থাকবে। এইটার নাম হচ্ছে কি? ক্যানাইন। এটার নাম হচ্ছে ক্যানাইন। ওকে, এই ক্যানাইন থাকবে কয়টা? একটা। উপরের চোয়ালে একটা থাকবে, নিচের চোয়ালেও একটা থাকবে, তাহলে এই পাশে 2টা হলো। আবার এই পাশেও উপরের চোয়ালে একটা থাকবে, নিচের চোয়ালে একটা থাকবে, তাহলে এই পাশে 2টা হলো। এই 2 কয়টা হলো? 4টা হলো। তো এই ক্যানাইন মানে কি? এই ক্যানাইন মানে হচ্ছে ছেদন। এই ক্যানাইন মানে কি? আপনারা লিখে রাখেন যে এই ক্যানাইন মানে হচ্ছে কি? ছেদন। ক্যানাইন মানে হচ্ছে ছেদন। তো ছেদন কয়টা থাকবে? একটা করে। তাহলে আমরা এখানে লিখে রাখবো যে C1 একটা করে, এখানে উপরে একটা, নিচে একটা, এই পাশে উপরে একটা, নিচে একটা, মোট হচ্ছে কয়টা? 4টা। তাহলে 12 আর এখানে কয়টা হলো? 4টা, মোট 18টা কিন্তু অলরেডি হয়ে গেছে। আমরা কিন্তু জানি যে আমাদের দাঁত কয়টা থাকে? 32টা থাকে না? সো এই যে 32টা দাঁত হচ্ছে কিভাবে হচ্ছে সেটাই আমরা হিসাব করে দেখছি এখন। এবার আমরা আবার যদি লক্ষ্য করি, এখানে আমরা একটু লক্ষ্য করি যে এখানে আবার কি থাকবে? এখানে তারপরে ক্যানাইনের পরে এই অংশটুকুতে আমরা কি দেখতে পাবো? এখানে আমরা দেখতে পাবো হচ্ছে 2টা প্রিমোলার।
কি দেখতে পাবো, দুইটা প্রিমোলার দাঁত আমরা দেখতে পাবো। সো এই প্রিমোলার দাঁতগুলো, প্রিমোলার মানে কি আমি সেটাও লিখে দিচ্ছি, প্রিমোলার দাঁত থাকবে। সো এই প্রিমোলার মানে হচ্ছে কি, প্রিমোলার মানে হচ্ছে এটা হচ্ছে প্রিমোলার মানে হচ্ছে কি, প্রিমোলার মানে হচ্ছে অগ্রপেশন, এটা মানে হচ্ছে অগ্রপেশন। সো এই অগ্রপেশন দাঁত কয়টা থাকে, এই অগ্রপেশন থাকে হচ্ছে কয়টা বললাম, দুইটা। তো আমরা কল্পনা করি উপরের চোয়ালে যদি দুইটা থাকে, নিচের চোয়ালে দুটো থাকছে, এই পাশে চারটা হলো, এই পাশেও সেমভাবে উপরে নিচে করে কয়টা হলো, চারটা। সো এই চারটা যেহেতু হচ্ছে, তার মানে এইখানে চারটা, এইখানে চারটা, মোট কয়টা, আটটা। তাহলে আমরা এখানে লিখবো যে প্রিমোলার দাঁত মানে উপরের চোয়ালে কয়টা থাকে, মানে একটা চোয়ালেরটা আমরা লিখবো। আমরা শুধুমাত্র কয়টা চোয়ালেরটা লিখবো, একটা চোয়ালেরটা মনে রাখবো, তাহলে বাকিগুলো মনে থাকবে, ঠিক আছে। তো তাহলে প্রিমোলার এখানে কয়টা থাকে, আমরা লিখবো হচ্ছে পি, পি দিয়ে লিখবো হচ্ছে P2, পি দিয়ে লিখবো হচ্ছে P2। তারপর আমরা দেখবো হচ্ছে এখানে আরও কি থাকবে, আরও দুইটা দাঁত থাকবে উপরের চোয়ালে, কল্পনা করলাম এক পাশে। এই দুইটা দাঁতকে আমরা বলি হচ্ছে ইনসিসোর, ইনসিসোর, এটাকে আমরা বলি হচ্ছে ইনসিসোর। এটা মানে হচ্ছে কর্তন, এটা মানে হচ্ছে কর্তন। তো এই কর্তন দাঁত আবার কটা থাকে, উপরের চোয়ালে দুইটা, নিচের চোয়ালে দুইটা, এরকম করে থাকবে। ওকে, তাহলে এই ইনসিসর মানে হচ্ছে কর্তন, তাহলে এইখানে এই ইনসিসর থাকে হচ্ছে কয়টা, দুইটা। তার মানে এটা হচ্ছে কি I2, সরি এটা হচ্ছে কি I2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের এখানে দাঁত যদি আমরা এবার হিসাব করি, যে এখানে মোলার আমরা কয়টা হিসাব করে পেয়েছিলাম, তিনটা করে ছয়টা, তিনটা করে ছয়টা, 6 6 12টা, মোলার হচ্ছে 12টা। ক্যানাইন এখানে উপরের চলে একটা, নিচের চলে একটা, এরকম দুইটা করে মোট 4টা, তাহলে এখানে 18টা। অগ্রপেশন আমরা পাচ্ছি কয়টা, 8টা, মানে এই ইনসিসরের মতো এখানে অগ্রপেশনও থাকে 8টা, আর তারপর হচ্ছে কর্তন দাঁত বা ইনসিসরও থাকে 8টা। কিভাবে, এখানে উপরের চলে দুইটা, নিচের চলে দুইটা, এখানে 4টা, এখানে 4টা, 8টা। তো এখানে তাহলে কয়টা থাকছে, 8টা থাকছে। তাহলে আমরা এখানে হিসাব করলাম কয়টা, আমরা তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 8টা, এখানে পাচ্ছি 8টা, 8 8 16 হচ্ছে এখানে। তাহলে কিন্তু আমরা হিসাব করে দেখলে আমাদের কিন্তু 32টা দাঁত এখানে হিসাব হয়ে যায়। তো এইখানে এই যে দাঁতের যে হিসাবটা, এই দাঁতের হিসাবটাকে এভাবে বিজ্ঞানীরা লেখে, বা সংকেতটাকে এভাবে লেখা হয়। এটাকে কীভাবে লেখা হয়, এভাবে লেখা হয়। আমরা এখানে লিখি যে দন্ত সংকেত, কি লিখবো, দন্ত সংকেত দিয়ে লিখি, আমরা দন্ত সংকেত দিয়ে লিখি যে I2 C1 P2 M3। নিচে একটা দাগ দিতে হয় এখানে, এই দাগটা কিন্তু আসলে কোনো ভাগ চিহ্ন না, দাগটা কিন্তু ভাগ চিহ্ন না, এটা আমরা ভুল করব না, এটাকে ভাগ চিহ্ন মনে করব না। সংকেতটা লেখা হয় এভাবে, ঠিক আছে, সংকেতটা লেখা হয় এভাবে। এখানে নিচে লেখা হচ্ছে I2 C1 P2 M3, একদম সেম উপরে যেভাবে আছে নিচেও ঠিক সেভাবে। এটাকে বলা হয় হচ্ছে দন্ত সংকেত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে দাঁতগুলো সম্পর্কে আমরা কেন জানলাম, এই দন্ত সম্পর্কে আমরা জানলাম এই কারণে, যাতে মানে এই যে একটা যান্ত্রিক পরিপাক হচ্ছে মুখ গহ্বরের মধ্যে, যেটার একটা অংশ হচ্ছে দন্ত করে থাকে, সেটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নিলাম। তো আপনারা কী করবেন, একটা স্ক্রিনশট তুলে নিন, স্ক্রিনশট তোলা হলে ডান লিখে দিন। তারপর আমরা আলোচনা করব হচ্ছে এই যান্ত্রিক পরিপাক হয় হচ্ছে মুখ গহ্বরে, এটা কিন্তু আমরা আলোচনা করে ফেললাম। তারপর আমরা মুখ গহ্বরে কীভাবে রাসায়নিক পরিপাক হয় সেটা সম্পর্কে আলোচনা করব। আমাকে একটু কমেন্টে জানান আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, আমাদেরকে মন্দিরা ব্যানার্জি বলছে বুঝতে পেরেছে। তারপর আনিক কুমার বলছে হ্যাঁ ডান, মোহাম্মদ আলী হোসাইন বলছে ডান, শাহ মুস্তাক আহমেদ বলছে ডান। আচ্ছা, ওকে, গোপাল সরকার বলছে ডান, আব্বাস শামী বলছে ডান, জান্নাতুন নাইম বলছে ডান। হ্যাঁ, তার মানে নাফিসা মালিয়াত সবার হচ্ছে হ্যাঁ, সবাই বুঝতে পেরেছে। মোহাম্মদ খান জয় ভাইয়াও বুঝতে পেরেছে। তো এখন পর্যন্ত আমাদের স্টুডেন্ট হচ্ছে 90 জন। তো আমরা বলেছিলাম যে ধৈর্য সহকারে যারা শেষ পর্যন্ত ক্লাসটি করতে পারবে তারাই কিন্তু খুব সুন্দর করে নোটটা তৈরি করতে পারবে, আচ্ছা, তাহলে কিন্তু আমরা যান্ত্রিক পরিপাকটা কীভাবে হয় সেটা বুঝে গেলাম।
আচ্ছা আজান দিচ্ছে, তো আজানের জন্য আমরা একটু নীরবতা পালন করি। থাক, আপনার স্ক্রিনশট তুলে নিন এবং ক্লাসটাকে শেয়ার করে দিন, মেনশন করতে থাকুন। আচ্ছা ওকে, তো আমাদেরকে একজন হচ্ছে প্রশ্ন করেছিল যে আমাদের মাহফুজ রহমান জিজ্ঞাসা করছে যে ICPM দিয়ে কি দন্ত সংকেত বুঝায়, মানে দাঁতের নাম বুঝায় কিনা। হ্যাঁ, দাঁতের নামই বুঝায়। তো আইতে হচ্ছে ইনসিসন মানে হচ্ছে কর্তন, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে আমাদের প্রিমোলার মানে পিতে হচ্ছে প্রিমোলার মানে হচ্ছে অগ্রপেশন, সিতে হচ্ছে ক্যানাইন মানে ছেদন, মোলার হচ্ছে কি পেশন। তো আচ্ছা এখন সবাই হচ্ছে বলছে যে বুঝতে পেরেছে। ওকে, এখন আমরা এই দন্ত সংকেতগুলো বোঝানোর পর আমি এটা মুছে ফেলছি, এই অংশটুকু আমি মুছে ফেললাম। এখানে আমরা আরেকটা কিছু জানবো, রাসায়নিক পরিপাকের আগে আমরা আরেকটা কিছু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে আমাদের খাদ্য পরিপাক, কিন্তু আমাদের খাদ্য কয় ধরনের রয়েছে? শর্করা, আমিষ, স্নেহ, এই 3 ধরনের খাদ্য রয়েছে না? তো এই 3 ধরনের খাদ্যের জন্য মূলত যে এনজাইমগুলো ব্যবহার হয়, সে এনজাইমগুলো আমি এখানে লিখে রেখেছি। ওকে, কি কি এনজাইম ব্যবহৃত হয় সে এনজাইমগুলো আমি এখানে লিখে রেখেছি। তো এখানে খাদ্যের উপাদানগুলো লিখে রেখেছি এক পাশে, আপনারা চাইলে এটা লিখেও নিতে পারেন অথবা আপনারা এটা স্ক্রিনশট তুলে নিতে পারেন। তো এখানে আমি লিখে রেখেছি কি কি, যে খাদ্যের উপাদানগুলো শর্করার জন্য কি এনজাইম ব্যবহৃত হয়। তো আমি লিখেছি যে অ্যামাইলোলাইটিক। তো অ্যামাইলোলাইটিক এনজাইম হচ্ছে এই শর্করা জাতীয় খাদ্যের জন্য এনজাইম হিসেবে কাজ করবে। অ্যামাইলোলাইটিক এনজাইমগুলো শর্করা জাতীয় খাদ্যের জন্য এনজাইম হিসেবে কাজ করবে। তো অ্যামাইলোলাইটিক এনজাইম কি কি, এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। যে প্রথমে হচ্ছে টায়ালিন, তারপর হচ্ছে অ্যামাইলেজ, তারপর হচ্ছে মল্টেজ, সুক্রোজ, ঠিক আছে। সো এই চার ধরনের এনজাইম, এগুলো হচ্ছে সব কি অ্যামাইলোলাইটিক এনজাইম। এই অ্যামাইলোলাইটিক এনজাইমগুলো খাদ্যের উপাদান। কোন খাদ্যের উপাদান? শর্করা এনজাইমগুলো হচ্ছে মানে শর্করাকে ভাঙতে সহায়তা করে যে এনজাইমগুলো, সেগুলো হচ্ছে টায়ালিন, অ্যামাইলেজ, মল্টেজ, সুক্রোজ, এই সবগুলোই হচ্ছে কি একসাথে বলা হয় অ্যামাইলোলাইটিক এনজাইম। তারপর হচ্ছে আমিষের জন্য যে এনজাইমগুলো কাজ করে সেগুলোকে একসাথে বলা হয় হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম। তো এগুলো কি কি? পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন। ওকে, তারপর হচ্ছে স্নেহদ্রব্যের জন্য যেই এনজাইমগুলো ব্যবহৃত হয় তার নাম হচ্ছে লাইপোলাইটিক এনজাইম। তো এখানে যে এনজাইমগুলো কাজ করে সেগুলো হচ্ছে কি ফসফোলাইপেজ, তারপর হচ্ছে কোলেস্টেরল, গ্লিসারল, অ্যাস্টারেজ,
এই এনজাইমগুলো এখানে কাজ করবে। এখন আমরা যে এনজাইমগুলোর নাম সম্পর্কে কিন্তু জানলাম, এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমাদের রাসায়নিক পরিপাকটা মুখ গহ্বরের মধ্যে কিভাবে হবে। সো আমরা এখানে লিখে রেখেছি মুখ গহ্বরে মুখ গহ্বরে পরিপাকটা কিভাবে হয় সেটা আমরা এখানে লিখে রেখেছি। তো জটিল শর্করা যে অংশটুকু, জটিল শর্করা এই অংশটুকু মূলত কি হবে এইখানে জটিল শর্করা অংশটুকু এখানে এখানে কি হবে, এখানে এটা হচ্ছে কিসের মাধ্যমে এটা হবে, এটা হচ্ছে জটিল শর্করা অংশটুকু টায়ালিনের মাধ্যমে ভেঙে যাবে, ভেঙে কিসে পরিণত হবে, টায়ালিনের মাধ্যমে ভেঙে পরিণত হবে হচ্ছে মল্টোজে। এবং তারপর কি হবে, এই যে মল্টোজটা, এই মল্টোজটা আবার মল্টেজের মাধ্যমে, কি বললাম, মল্টেজের মাধ্যমে। এখানে আমরা যে এনজাইমগুলোর নাম পড়েছি সেগুলোই কিন্তু আমরা এখানে লিখছি। ওকে, তো জটিল শর্করাটা টায়ালিনের মাধ্যমে মল্টোজে পরিণত হবে। তারপর এই মল্টোজটা আবার মল্টেজের সহায়তায়, এটাও কিন্তু এখানে আছে, এই যে টায়ালিন, এই যে মল্টেজ, সো এই মল্টেজের সহায়তায় কি হবে, মল্টেজ নামক এনজাইমের সহায়তায় গ্লুকোজে পরিণত হবে। এটা হচ্ছে মুখ গহ্বরে যে পরিপাকটা, সেই পরিপাকের একটা অংশ। তো ফার্স্টে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, মুখ গহ্বরের মধ্যে এই পুরো অংশটুকু হচ্ছে কি রাসায়নিক পরিপাকের একটা অংশ মুখ গহ্বরে। তাহলে আমরা যান্ত্রিকের মধ্যে দেখতে পেলাম লালা গ্রন্থি আর দন্ত, আর মুখ গহ্বরের মধ্যে রাসায়নিক পরিপাকটা কি হচ্ছে, জটিল শর্করা যেটা বা কার্বোহাইড্রেট যেটা, সেই কার্বোহাইড্রেট অংশটুকু টায়ালিনের মাধ্যমে মল্টোজে পরিণত হবে। সেই মল্টোজটা আবার মল্টেজ নামক এনজাইমের সহায়তায় গ্লুকোজে পরিণত হবে। আচ্ছা, আপনারা এটা বুঝতে পারছেন কিনা সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এবার আমরা হচ্ছে যেহেতু মুখ গহ্বর কীভাবে পরিপাক হয় সেটা যেহেতু বুঝতে পারলাম, তো আমরা এখন দেখবো যে পাকস্থলীতে কিভাবে পরিপাকটা হবে। পাকস্থলীতে পরিপাক সেটা জানার জন্য আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই যে এখানে একটা অংশ রয়েছে আমাদের, আচ্ছা ওইটা একটু পরে আলোচনা করি। তো এতটুকু অংশ আপনারা স্ক্রিনশট তুলে নিন বা বুঝলে আমাকে হচ্ছে কমেন্ট সেকশনে জানান। তো পাকস্থলীতে যান্ত্রিক পরিপাক বলতে আমরা কি বুঝবো, পাকস্থলীর মধ্যে যান্ত্রিক পরিপাক বলতে আমরা কি বুঝবো। তো পাকস্থলীর যে অংশটুকু সেটা হচ্ছে মূলত এই চিত্রটার দিকে যদি আমরা একটু তাকাই, এই চিত্রের দিকে যদি আমরা একটু তাকাই, এখানে আমরা একটু লাগাই এটাকে, আমি জাস্ট এমনি বোঝানোর জন্য এখানে এটা এঁকেছি, জাস্ট এমনি বোঝানোর জন্য এঁকেছি আর কিছুই না। হ্যাঁ, এটা একটু মানে সুন্দর করে আঁকা হয়নি, তো জাস্ট বোঝানোর জন্য আমি এখানে এঁকেছি এটা। তো এই যে পাকস্থলীর এই অংশটুকু, এখানে মূলত তিনটা অংশ থাকবে। এই পাকস্থলীটা শুরু হয় কিভাবে, এটা শুরু হয় হচ্ছে মূলত আমাদের মুখ গহ্বরের পর যে পৌষ্টিক নালী বললাম সেটার পর থেকে শুরু হয় এখানে পাকস্থলীর অংশটুকু। এই পাকস্থলীতে থাকে হচ্ছে তিনটা অংশ। কয়টা অংশ থাকে এখানে, এখানে তিনটা অংশ থাকবে পাকস্থলীর মধ্যে। আমি একটু দেখে নেই যে আমাদের সাথে সবাই বুঝতে পারছি কিনা, একটু দেখি আমি সবাই এটা বুঝতে পারছি কিনা, ছবিটা কি দেখা যায় ক্লিয়ারলি। আচ্ছা, আমাদেরকে রাহাত হোসেন বলছে বুঝতে পারছে, ওকে। আচ্ছা, এখানে আমাদের এই অংশটুকুকে বলি হচ্ছে আমরা, এই তিনটা অংশের মধ্যে প্রথম অংশটুকুর নাম হচ্ছে কি ফান্ডাস। এই অংশটুকুকে আমরা বলি হচ্ছে ফান্ডাস, এই অংশটুকুকে আমরা কি বলি, ফান্ডাস বলি। তো এইখানে আবার একটা কি অংশ দেখতে পাচ্ছি, মানে এরকম গোলাকার একটা অংশ। তো আমরা দেখবো বইয়ের মধ্যে থেকে লেখা আছে এরকম গম্বুজ আকৃতির একটা অংশ। ওকে, গম্বুজ আকৃতির একটা অংশ। এইখানে আবার কি থাকে, এইখানে আবার একটা অংশ থাকে। এই অংশটুকু দেখতে কিসের মতো, এটা একটু উত্তল টাইপের না? সো এটা কোন পাশে, ডান পাশে। সো আমাদের বইয়ের মধ্যে লেখা থাকবে এরকম যে ডান উত্তল। তো ডান উত্তল মানে কি, ডান পাশের অংশটুকু উত্তল, এই জন্য এটাকে বলা হয় ডান উত্তল। এই ডান উত্তল অংশটুকু হয় হচ্ছে, এটা হয় হচ্ছে বড়, তাই এটাকে বলা হয় বড় বাঁক। মানে এই বাঁক একটা অংশ না, এখান দিয়ে খাদ্যটা বেঁকে তারপর এখান দিয়ে আসবে। সো এই অংশটুকু হচ্ছে ডান উত্তল, এটাকে বলা হয় হচ্ছে বড় বাঁক। আর এটা হচ্ছে কি অবতল একটা অংশ। মানে অবতল অংশ কেমন হয়, এরকম টাইপের, মানে অবতল অংশ এরকম টাইপের হয় না, এরকম দুইটা অংশ এরকম খোলা হয় না। আর উত্তল অংশটুকু কেমন হয়, এরকম টাইপের হয় না। সো এই উত্তল অংশ হচ্ছে এইটা, আর অবতল অংশ হচ্ছে কোনটা, এইটা হচ্ছে অবতল অংশ। তো এটা কি ছোট না, দেখতে দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে ছোট। সো এটা হচ্ছে কি ছোট বাঁক।
তো এটা হচ্ছে আরেকটা অংশ, এটা হচ্ছে কি আরেকটা অংশ। এরপর এটাকে হচ্ছে বলা হয় পাইলোরাস। কি বলা হয়? এই অংশটুকুকে বলা হয় হচ্ছে পাইলোরাস। এখানে এই গম্বুজাকৃতির অংশটুকুকে বলা হয় কার্ডিয়াক। এটাকে কি বলা হয়? কার্ডিয়াক। ওকে, এটাকে বলা হয় কার্ডিয়াক। এই অংশটুকুকে বলা হয় ফান্ডাস। তারপর এখান দিয়ে যে অংশটুকু আসবে, এই গলাধকরণের পর অন্ননালী যে অংশটুকু থাকে সেটা হচ্ছে উপরে থাকে। এটা হচ্ছে কোথায় থাকে? উপরে থাকে। আর এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এই পাকস্থলীর অবস্থান যখন আমাদেরকে জিজ্ঞাসা করা হবে তখন আমরা কি বলবো? পাকস্থলীর উপরের অংশ কি থাকে? মধ্যচ্ছদা থাকে। মধ্যচ্ছদা কি থাকে? মধ্যচ্ছদা। এই মধ্যচ্ছদা অংশটুকু হচ্ছে একটু মাংসপেশি, মানে বেশি মাংসপেশি যুক্ত। তো এইটা হচ্ছে মধ্যচ্ছদা। মধ্যচ্ছদার নিচে থাকে হচ্ছে কি? এটাকে বলা হয় ডায়াফ্রাম। ইংলিশে কি বলা হবে? ডায়াফ্রাম। তো ডায়াফ্রামের নিচে হচ্ছে এই পাকস্থলীটা অবস্থান করবে। তাহলে পাকস্থলীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে ফান্ডাস থাকছে, কার্ডিয়াক থাকছে, বড় বাক, ছোট বাক এবং পাইলোরাস। এখানে পাইলোরাসের এই জায়গায় একটা কি থাকবে? মানে গোলাকার একটা অংশ থাকবে। তো এটা হচ্ছে এই নালীর শুরুর অংশ। এটা হচ্ছে এই নালীর শুরুর অংশ, আর এটা পাকস্থলীর শেষ অংশ। এই দুইটাকে বেষ্টন করে রাখছে। এটাকে বলা হয় হচ্ছে স্ফিংটার। আর এই স্ফিংটারটার একটা নাম আছে, এটাকে বলা হয় পাইলোরিক স্ফিংটার। কি বলা হয়? এটাকে বলা হয় পাইলোরিক স্ফিংটার। এটাকে বলা হয় হচ্ছে পাইলোরিক স্ফিংটার। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি পাকস্থলীর গঠনটা আমরা জানতে পারলাম। এখন আমরা একটু চিন্তা করে দেখি, যখন খাদ্যটা পাকস্থলীতে প্রবেশ করবে এটা কিন্তু একটা মুভমেন্ট হবে, তাই না? ফার্স্ট যেদিকে, মানে এখানে আমি তো চিত্রের মাধ্যমে দেখিয়েছি, বাট এখানে কিন্তু অনেকটা বড় একটা বাঁক রয়েছে, মানে একটা খুব বেশি পরিধি নিয়ে একটা বাঁক সৃষ্টি করে এই জায়গায়। যখন খাদ্যটা এখানে প্রবেশ করবে তখন এটা এরকম মুভমেন্ট হতে থাকবে, একবার এদিকে আসবে, একবার এদিকে ঢুকবে, তারপর এরকম করে যখন এটা মুভমেন্ট হতে থাকবে তখন কিন্তু এটা অ্যাকচুয়ালি সংকুচিত, প্রসারিত হতে থাকছে, তাই না? তখন অ্যাকচুয়ালি এখানে যান্ত্রিক পরিপাকটা হয়ে যাবে। যান্ত্রিক পরিপাক এখানে পাকস্থলীতে কিভাবে হচ্ছে? একটা মুভমেন্ট সৃষ্টি হচ্ছে না, একবার সংকুচিত একবার প্রসারিত হওয়া, এই বিষয়টাতেই কিন্তু যান্ত্রিক পরিপাক হয়ে যায় পাকস্থলীতে। তাছাড়া এখানে গ্যাস্ট্রিক জুস বা গ্যাস্ট্রিক রস বলতে একটা অংশ রয়েছে, যে গ্যাস্ট্রিক রসটা কি করে? খাদ্যটাকে হচ্ছে নরম করতে বা সরল করতে সহায়তা করবে। এবার এই গ্যাস্ট্রিক জুসটা থেকে শুরু করে কিন্তু রাসায়নিক পরিপাকটা শুরু হয়ে যাবে পাকস্থলীর মধ্যে। এক জিনিস মনে রাখবো, পাকস্থলীর ক্ষেত্রে যেটা হবে, পাকস্থলীর ক্ষেত্রে কিন্তু আমাদের যে শর্করা পরিপাকটা রয়েছে সেই শর্করা পরিপাকটা পাকস্থলীর মধ্যে হবে। তো আমরা পাকস্থলীর মধ্যে এই অংশটুকু আমি একটু তুলে ফেলছি, তো আপনারা একটু স্ক্রিনশট তুলে নিন, আমি একটু দেখি কমেন্ট সেকশনটা। দেখা যায় না। আচ্ছা, আমি যে লেখাগুলো লিখছি এগুলো দেখা যাচ্ছে না? আচ্ছা, বলছে এসএস ডান। ওকে, এসএস ডান বলছে। এখন আমরা একটু বলি, এখানে যে রাসায়নিক পরিপাক যে অংশটুকু হয়, এই রাসায়নিক পরিপাকটা হয় হচ্ছে আচ্ছা, এই অংশটুকু আমি মুছে ফেলছি। এগুলো তো আমরা অনেকক্ষণ ধরেই হচ্ছে লিখলাম, এই অংশটুকু আমি মুছে ফেললাম। ওকে, তো এখানে আমরা হেডলাইন নিয়ে লিখি যে পাকস্থলীতে রাসায়নিক পরিপাক, পাকস্থলীতে। সো এটা হচ্ছে কি? রাসায়নিক পরিপাক। এখানে লিখে রাখি রাসায়নিক পরিপাক। তো এই রাসায়নিক পরিপাকটা হয় কোথায়? পাকস্থলীতে। কিভাবে হবে? শর্করাটা মূলত পাকস্থলীতে পরিপাক হয় না, আমরা দেখেছি না? শর্করা পরিপাকটা কিন্তু মুখ গহ্বরের মধ্যে হয়ে যায়, কিন্তু মুখ গহ্বরের মধ্যে আমিষ কিংবা স্নেহদ্রব্য পরিপাক হবে না।
কারণ কি, আমিষ পরিপাকে হওয়ার জন্য প্রোটিওলাইটিক এনজাইমের প্রয়োজন হয়, সেটা আমাদের মুখ গহ্বরে থাকে না। আর স্নেহদ্রব্যের জন্য লাইপোলাইটিক যে এনজাইমটা রয়েছে সেটা কিন্তু আমাদের মুখ গহ্বরের মধ্যে থাকে না। তো এই কারণে রাসায়নিক পরিপাকের ক্ষেত্রে এসে পাকস্থলিতে এসে কিন্তু শর্করাটা ওইখানে আংশিক পরিপাক হলেও এই পাকস্থলিতে এসে কিন্তু শর্করা কোনো পরিপাক হবে না। শর্করা পরিপাক হয় শুধুমাত্র প্রথম স্টেপে মুখ গহ্বরে আংশিক রূপে পরিপাকটা হবে। আচ্ছা, এখন পাকস্থলিতে যে পরিপাক, আমিষ পরিপাক হবে, শর্করা হবে না বলেছি আগে। তো আমিষ পরিপাকটা কিভাবে হয়, এখানে আমি লিখেছি হচ্ছে আমিষ, আমি একটু বড় করে এখানে লিখি এটাকে, আমিষ, এখানে লিখেছি হচ্ছে আমিষ। ওকে, আমিষ আর হচ্ছে কি পানি, এইখানে আমিষ আর পানি এই দুটো থেকে এটাকে আর্দ্র বিশ্লেষণ করা হবে। কি করা হবে? আর্দ্র বিশ্লেষণ করা হবে। যদি আর্দ্র বিশ্লেষণ করা হয়, এখানে আমি হচ্ছে লিখেছি হচ্ছে এখানে লিখেছি হচ্ছে পেপটেট, এই প্রোটিওজ আর হচ্ছে পেপটেট। এখানে কি লিখেছি আমি এখানে আবার লিখে দিচ্ছি। সো আমিষ আর পানি এই দুটো থেকে এখানে একটা এনজাইম কাজ করবে, যে এনজাইমটার নাম হচ্ছে কি পেপসিন, যার নাম হচ্ছে পেপসিন। তো এই পেপসিন নামক এনজাইমের সহায়তায় আমিষ আর পানি, এখানকার পানিটা হচ্ছে আর্দ্র বিশ্লেষিত হবে। আর্দ্র বিশ্লেষিত হয়ে উৎপন্ন করবে হচ্ছে প্রোটিওজ, আচ্ছা আমি এটা তুলে ফেলছি। ওকে, এর উৎপন্ন করবে হচ্ছে কি প্রোটিওজ, আর উৎপন্ন করবে হচ্ছে এখান থেকে পেপসিন কাজ করবে। পেপসিন এই এনজাইমটার সহায়তায় এখানে উৎপন্ন হবে হচ্ছে কি প্রোটিওজ, প্লাস এখানে উৎপন্ন করবে হচ্ছে পেপটাইড। ওকে, তাহলে আমরা আমিষ পরিপাকের মধ্যে দেখতে পাচ্ছি কি হয়, এখানে আমিষ থেকে পানিটাকে হচ্ছে আর্দ্র বিশ্লেষণ করবে হচ্ছে পেপসিন, প্রোটিওজ আর পেপটাইড উৎপন্ন করবে। তারপর ক্যাসিন মানে হচ্ছে কি দুগ্ধ জাতীয় যে অংশটুকু, সেটাকে বলা হয় হচ্ছে ক্যাসিন। এই ক্যাসিনকে পরিণত করবে কিসে? প্যারাক্যাসিনে পরিণত করবে। ক্যাসিনকে কিসে পরিণত করবে? ক্যাসিনকে পরিণত করবে হচ্ছে কিসে? প্যারাক্যাসিনে পরিণত করবে। আচ্ছা, তাহলে এইখানে যে এনজাইমটা কাজ করবে ক্যাসিন এবং প্যারাক্যাসিনের মধ্যে, এখানে যে এনজাইমটা কাজ করবে সেটার নাম হচ্ছে কি? সেটার নাম হচ্ছে মূলত কি রেনিন। এটা হচ্ছে কি রেনিন, এটার নাম হচ্ছে রেনিন। ওকে, তো এইখানে পেপসিন যে অংশটুকু থাকে আর যে রেনিন অংশটুকু থাকে, রেনিন আসলে থাকে হচ্ছে প্রোরেনিন অবস্থায়। রেনিনটা থাকে হচ্ছে কি অবস্থায়? প্রোরেনিন অবস্থায় থাকে। আচ্ছা সরি, এখানে হচ্ছে এটা আসলে পেপটাইড না, এটা হচ্ছে পেপটেট। সরি, এটা একটু কারেকশন করে, এটা পেপটাইড, এটা হচ্ছে পেপটেট। আচ্ছা, এখন এখানে যে রেনিন অংশটুকু এটা থাকে হচ্ছে প্রোরেনিন অবস্থায়। কি অবস্থায়? প্রোরেনিন। এই প্রোরেনিনটা কি অবস্থায় থাকে? নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এইটাকে সক্রিয় করে কে? হাইড্রোক্লোরিক অ্যাসিড এটার সাথে যুক্ত হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড এটার সাথে বিক্রিয়া করবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে এখানে উৎপন্ন করে হচ্ছে কি রেনিন। এই অংশটুকু উৎপন্ন করে। এই রেনিনটা ক্যাসিনকে কিসে পরিণত করবে? প্যারাক্যাসিনে পরিণত করবে। আবার এই প্যারাক্যাসিনটা আবার এখানে আবার প্যারাক্যাসিন কি হবে? এই প্যারাক্যাসিনটা আবার পেপসিনের সহায়তায় পেপটোনে পরিণত হবে। এখানে যে ব্যাপারটা হয়, পেপসিনোজেন থাকে। এখানে প্রোরেনিন যেমন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে রেনিন তৈরি করে, সেরকম পেপসিনোজেন এই পেপসিনোজেনও হাইড্রোক্লোরিকের সাথে বিক্রিয়া করে পেপসিন উৎপন্ন করে। কি উৎপন্ন করে? পেপসিন। ওকে, তাহলে এখন আমরা দেখলাম যে কি হচ্ছে পাকস্থলীর মধ্যে যে পরিপাকটা হয় সেটা অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে। আমিষের ক্ষেত্রে পানিটা হচ্ছে আর্দ্র বিশ্লেষিত হয়ে যাবে, হয়ে এখানে প্রোটিওজ আর পেপটেট উৎপন্ন করবে। তারপর ক্যাসিনের ক্ষেত্রে এখানে ক্যাসিনকে হচ্ছে রেনিন নামক এনজাইমের সহায়তা এটা পরিণত হবে হচ্ছে প্যারাক্যাসিনে। তারপর প্যারাক্যাসিনটা পেপসিনের সহায়তায় পরিণত হবে হচ্ছে কি পেপটোনে। তো এতক্ষণ আমি যে আলোচনাগুলো করলাম রাসায়নিক পরিপাক অংশটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা সেটা আমাকে একটু কমেন্টে জানান। রাসায়নিক পরিপাকের একটা অংশ বুঝতে পেরেছেন কিনা?
আচ্ছা, আমাদেরকে বলছে জটিল শর্করা বলতে কি বোঝায়। জটিল শর্করা বলতে এই যে শর্করা বা কার্বোহাইড্রেট যে অংশগুলো, যেমন আমরা বলি হচ্ছে কি হেক্সোজ বা আমরা কি বলি মল্টোজ, এগুলো হচ্ছে কি জটিল শর্করা, এগুলো বলতে আসলে জটিল শর্করা বোঝাচ্ছে। তো এই জটিল শর্করাটা অ্যাকচুয়ালি প্রথমে মল্টোজের চাইতে জটিল শর্করা বলতে আমরা বলছি হেক্সোজ এগুলোকে, বা কার্বোহাইড্রেট। আমরা যারা হচ্ছে কোষ রসায়ন যে চ্যাপ্টারটা পড়েছি সেখানে কিন্তু এই অংশগুলো রয়েছে, কার্বোহাইড্রেট বলতে কি বোঝায়, হেক্সোজ বলতে কি বোঝায়, এগুলো কিন্তু রয়েছে। তো এই জটিল শর্করাগুলো আরও একটু সরল হয়ে পরিণত হয় হচ্ছে মল্টোজে, এটাকে আরেকটু সরলিত করলে হয় হচ্ছে গ্লুকোজে পরিণত হয়। আমাদের এই প্রশ্নটা করেছে হচ্ছে আমি হচ্ছে এটা তাহসিন আলিফ ভাই আমাদেরকে প্রশ্নটা করেছে। আচ্ছা, তো প্রান্ত সাহা বলছে হ্যাঁ ডান হয়েছে তার। আচ্ছা, শোভিত টিকাদের বলছে বুঝতে পেরেছে, নাফিসা মালিয়াত বলছে বুঝতে পেরেছে, তারপর মাহফুজ রহমান বলছে বুঝতে পেরেছে, আশিক বলছে ক্লিয়ার বুঝতে পেরেছে সে। আচ্ছা, তাহলে আজকে আমাদের আলোচনার টপিকটা কি ছিল? আমাদের আলোচনার টপিকটা ছিল হচ্ছে পরিপাক আর শোষণের কি ছিল, মুখ গহ্বরে পরিপাকটা কিভাবে হয়, পাকস্থলীতে পরিপাকটা কিভাবে হয় সেটা নিয়ে। তো আপনারা সবাই যদি এটা বুঝতে পেরে থাকেন, আপনাদের আমি একটা কোয়েশ্চেন করব, সেটা হচ্ছে আমাদের কানের নিচে কোন লালা গ্রন্থি থাকবে এবং কয়টি থাকবে? আমাদের কানের নিচে কোন লালা গ্রন্থি থাকবে এবং কয়টি থাকবে? আপনারা আমাকে এটা কমেন্টে জানান। আমি এটার জন্য সময় নিচ্ছি, সময় দিব হচ্ছে 1 মিনিট। 1 মিনিটের মধ্যে আপনারা এটা আমাকে জানাবেন। আমি প্রশ্নটা আবার বলছি, কানের নিচে কোন লালা গ্রন্থি থাকবে? আমি কিন্তু ক্লাসের মধ্যে এটা পড়িয়েছি এবং বলেছিলাম, আমি তখনও বলেছিলাম যে আমি কোয়েশনটা করবো। এখন আমাকে জানান যে কানের জানাতো না, আমি বলছি 2টি, আমি বলছি মানে নাম কি, ওই লালা গ্রন্থিটার নাম কি, কানের নিচে যে লালা গ্রন্থিটা থাকবে সেটার নাম কি? সেটার নাম কি আমাকে কমেন্টে জানান। প্যারাটিড গ্রন্থি 2টি, মাহমুদুল হক খান জয় বলছে, সুমাইয়া ইসলাম বলছে প্যারোটিড লিখেছে, প্যারোটিড না, এটা হচ্ছে প্যারাটিড গ্রন্থি। ওকে, তারপর হচ্ছে আমাদেরকে হচ্ছে জানাতুন নাইম বলছে প্যারাটিড গ্রন্থি, কামরুল জামান বলছে প্যারাটিড গ্রন্থি, নাফিসা মালিয়াত বলছে প্যারাটিড গ্রন্থি, হুমেরা রশিদ বলছে প্যারাটিড গ্রন্থি 1 জোড়া মানে হচ্ছে 2টি, হ্যাঁ। তারপর হচ্ছে মুন্দিরা ব্যানার্জি প্যারাটিড গ্রন্থি বলছে 2টি, আফরোজা বিনতে শামস বলছে প্যারাটিড গ্রন্থি 2টি। আচ্ছা, ওকে, আমাদের কিন্তু অনেকে অ্যান্সারটা হচ্ছে জানিয়ে দিচ্ছে, তো আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা হচ্ছে আমাদের অ্যান্সারটা জানাচ্ছে। মুন্দিরা ব্যানার্জি হচ্ছে আগে বলেছে, হ্যাঁ আমি দেখতে পেয়েছি মুন্দিরা ব্যানার্জি সবার আগে বলেছে। তো আমার কিন্তু খুব ভালো লাগলো যে আপনারা ক্লাসটি মনোযোগ সহকারে করেছেন এবং সঠিক উত্তরটা দিতে পেরেছেন। আপনাদের একটা HW দিচ্ছি, আমি আপনাদের একটা HW দিই, সেটা হচ্ছে একটা HW দিয়ে আমি আপনাদের, এগুলো আমি সব মুছে ফেলছি, এগুলো আমি মুছি। আর ক্লাসের মধ্যে একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আমি ক্লাস শেষে দেখা যায় যে অনেকে হচ্ছে অনেক টপিক বুঝতে পারে না, বা এমনও হতে পারে যে একটা ইনফরমেশন দিতে গিয়ে বা ওইখানে আপনারা হচ্ছে লিখতে ভুল করেছেন বা বানানে বা একটু কোথাও একটা ভুল হয়েছে। আমি দেখবেন যদি এরকমটা হয়ে থাকে ক্লাস শেষে কিন্তু আমি অন্য একটা ক্লাসে আবার বলে দেই যে হ্যাঁ এখানে একটু প্রবলেম হয়েছিল, এটা একটু কারেকশন করে নেবেন। সো এখন আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে যে HW আপনারা লিখে নেবেন, আর যেটা করবে সেটা হচ্ছে #HW দেওয়ার পর ফার্স্ট আপনারা #HW দিবেন, তারপর দিবেন #HSC, সব কিছু হ্যাশট্যাগ দিয়ে দিলে কিন্তু এটা হচ্ছে খুঁজে পাওয়া যাবে। লিখবেন বায়োলজি সেকেন্ড পেপার, বায়োলজি সেকেন্ড পেপার চ্যাপ্টার কত? চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 3, নাম কি? পরিপাক ও শোষণ, পরিপাক শোষণ। আচ্ছা, এরপর লিখবেন হচ্ছে টপিকটার নাম লিখে নেবেন, টপিক কি টপিক, সেই টপিকটা লিখবেন। টপিক লেখার পর আপনারা হচ্ছে নিচে লিখবেন আমার নাম দিয়ে মেনশন করে দিবেন। আর অনেকেই বলেন যে মেনশন করা যাবে না, মেনশন অবশ্যই করা যাবে। আপনি যদি @ দিয়ে লেখেন, আমার নামটা যদি @ দিয়ে লেখেন তাহলে মেনশন করা যাবে। তাহলে আপনারা কি করবেন, এভাবে হ্যাশট্যাগ দিয়ে HW HSC বায়োলজি চ্যাপ্টার টপিক তারপর আমার নামটা মেনশন করে দিবেন।
আর যার নোটটা সবচেয়ে সুন্দর হবে আমি কিন্তু আমার পিডিএফের সাথে তার নোটটা সংযুক্ত করে দিব এবং পাশে তার নামটাও লিখে দিব। আগে ক্লাসে আমি দেখেছি অনেকেই নোট করেছে এবং আমার সবচেয়ে ভালো লেগেছিল হাসিবুল হাসান ভাইয়ার নোটটা ভালো লেগেছে আমার কাছে, আর মন্দিরা ব্যানার্জি আর নাফিসা মালিয়াত আপুরও মনে হয় নোটটা আমার ভালো লেগেছে। তো মোটামুটি এই তিনজনের নোট আমার খুব ভালো লেগেছে। তাছাড়া আরও যারা নোট করেছে আমি কিন্তু তাদের নাম অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলাম। তো পরবর্তী ক্লাসে আমি তো জানিয়ে সবাইকে হচ্ছে আচ্ছা কোনো প্রবলেম নেই, হ্যাঁ সবাই হচ্ছে নোটটা করে সাবমিট করে দিবেন টেমিস স্কুল লাইভ গ্রুপে। তো আমি আজকে আমার ক্লাসটা হচ্ছে এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমার জানাই সবাইকে হচ্ছে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।